এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মিথ্যা কথা, এত তাড়াতাড়ি ভালোবাসা হয় না। সুপ্তির সুন্দর স্নিগ্ধ মায়াবী মুখখানি আজলাই তুলে ধরল আবির। সুপ্তির মুখের দিকে ঘোর লাগা দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে রইল। এক হাত বাড়িয়ে বৃষ্টির জল মুঠোয় পুরে নিল আবির। তারপর সুপ্তির চোখে মুখে বৃষ্টির স্বচ্ছ জলটুকু ঢেলে দিল। আবির সে দু চোখ বুজে ফেলল সুপ্তি। গায়ের ভেতর শিরশিরে অনুভূতি। জলে ছোট ছোট কণা সুপ্তির গাল বেয়ে গলা বেয়ে বুকে চুইয়ে চুইয়ে পড়ছে। আবির এক হাত দিয়ে সুপ্তির কোমর শক্ত করে চেপে ধরল, অন্য হাত দিয়ে ঘাড়ের পেছনে ধরে মুখ বাড়িয়ে সুপ্তির কাঁপা কাঁপা অধরে অধর রাখল। ধীরে ধীরে টেনে নিল। সুপ্তির অধরের গভীরে লুকিয়ে থাকা অমৃত সুধা। আবিরের সামনের রিসর্টে সৌভিক দীপ্তিকে নিয়ে উঠেছে। রিসর্ট দুটো পাশাপাশি হওয়াতে জানলা দিয়ে আবিরের ব্যালকনির দৃশ্য স্পষ্ট দেখা যায়। সুপ্তিকে মরিয়া হয়ে চুম্বন করার দৃশ্য সৌভিক খুব মনোযোগ দিয়ে দেখল, আর ভেতরে ভেতরে রাগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ল। প্রেয়সীকে অন্য কেউ চুমু খাচ্ছে, এই দৃশ্য নিজে চোখে দেখার পর কিছুতেই ঠিক থাকা যায় না, সহ্য করাও যায় না। সৌভিকের মাথায় আগুন ধরে গেল, সারা ঘর দাপিয়ে বেড়াল, ঘাড়ে হাত চেপে ধরে বার কয়েক মাথা ঘোরালো। না না, তবু অশান্ত মন কিছুতে শান্ত হচ্ছে না। দীপ্তি এসেই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। সৌভিকের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা কি দিয়ে কমাবে সৌভিক? অবাধ্য বেহায়া চোখ দুটো আবারও জানালার ফাঁক গলে ওদের ব্যালকনিতে চলে গেল। আবির এখনো জোকের মতো সুপ্তির ঠোঁটজোড়া চুষে খাচ্ছে। এর চেয়ে ভালো ভদ্র ভাষা আর সৌভিকের মাথায় এলো না। মানুষ রেগে গেলে এর চেয়েও বাজে কুৎসিত ভাষা মনে মনে বলে বোধহয়। সৌভিক আচমকা ঝাঁপিয়ে পড়ল দীপ্তির ওপরে। দীপ্তির ঘুম ছুটে গেল। সৌভিকের হিংস্রতা ভরা চোখ মুখ দেখে অতিরিক্ত ভয়ে থরথর করে কাঁপছে মেয়েটা। মুখ দিয়ে কোনো শব্দ করার আগেই সৌভিক দীপ্তির ঠোঁটে ঠোঁট রাখল। ইচ্ছে মতো কামড়ে দীপ্তির নরম ঠোঁটজোড়া জখম করে ফেলল। দীপ্তির গায়ের জামা টেনে ছিঁড়ে খুলে ফেলল সৌভিক। তবুও মাথা ঠান্ডা হচ্ছে না, পুরো মাথা দপদপ করছে। মাথার নিউরনগুলো সুস্থভাবে কাজ করছে না। দীপ্তির শরীরের গভীরে কামড়ে হাঁচড়ে রক্তাক্ত করে ফেলল সৌভিক। কাঁদতে কাঁদতে দীপ্তির সুন্দর চোখ মুখ ফুলে গেছে। ও মা গো, আমি মরে গেলাম, বাঁচাও! চিৎকার করছে দীপ্তি, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে দীপ্তির কান্নার শব্দ, চিৎকার চেঁচামেচির শব্দ ঘরের ভেতরে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। সৌভিকের যেন এতে আনন্দ দ্বিগুণ বেড়ে গেল। দীপ্তির বুকের সামান্য নিচে এমন জোরে কামড় বসিয়ে দিল, ব্যথায় দীপ্তির জ্ঞান হারানোর জোগাড় হলো। সৌভিক পৈশাচিক হেসে দীপ্তির চুলের মুঠি শক্ত করে টেনে ধরল, বলল, তোকে এমন এমন জায়গায় মারবো কাউকে লজ্জায় দেখাতেও পারবি না শালি। দীপ্তি অস্পষ্ট স্বরে বলার চেষ্টা করলো, আমি আপনার কি ক্ষতি করেছি? সৌভিক দীপ্তির তলপেট বরাবর জোরে লাথি মারল। দীপ্তি খাট থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। খাটের কোণা কপালে লেগে অনেকখানি কেটে গেছে। কপাল চুইয়ে চুইয়ে তিত্তির করে রক্ত পড়ছে। সৌভিক জোর করে সেই রক্তটুকু দীপ্তির কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে দিচ্ছে। রক্ত পড়া তো কমছেই না, আরো বাড়ছে। অতিরিক্ত ব্যথায় কুঁকড়ে গেল দীপ্তি। এ কোনো মানুষ হতেই পারে না, মানুষরূপী নরপিশাচ। সৌভিক বলল, তুই কিচ্ছু করিসনি, তোর দিদির শাস্তিগুলো তোকে দিচ্ছি রে। দীপ্তি চমকে উঠল। অতিরিক্ত ব্যথায় তীব্র যন্ত্রণায় হাত পা অসাড় হয়ে আসছে। সৌভিক দীপ্তির চুলের মুঠি এত জোরে ধরালো, দীপ্তি দু চোখে ঝাপসা দেখল। সৌভিক আবারও ঝাঁপিয়ে পড়ল দীপ্তির উপরে। দীপ্তির সারা শরীর ব্যথায় ব্যথায় নীল হয়ে করে দিল। একসময় সৌভিক ক্লান্ত হয়ে দীপ্তির পাশে ধপ করে শুয়ে পড়ল। সৌভিকের তন্দ্রা ভাব এসে গিয়েছিল। পাশে দীপ্তি অচেতন হয়ে পড়ে আছে। সৌভিকের ঘুম ভাঙল আবিরের ফোনে। সৌভিক ফোন রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, কি হয়েছে ব্রো? খেতে যাবি না? খাবার ঘরে আনিয়ে নি। এখন তো বৃষ্টি নেই, ঘুরতে যাবি কখন? সৌভিক দীপ্তির দিকে তাকিয়ে কেমন করে যেন হাসলো, বলল, হেই ব্রো, একসাথে এসেছি দেখেই একসাথে ঘুরতে যেতে হবে নাকি? তোমরা তোমাদের মতো ঘুরো, আমি দীপ্তিকে নিয়ে বিকেলে চা বাগান দেখতে বের হব। আপাতত দীপ্তির সাথে স্পেশাল সময় কাটাচ্ছি। বুঝোই তো, দূরে থাকি, সব সময় বউকে কাছে পাই না। বুঝছি, ফোন রাখ বেয়াদব। ওকে ব্রো। আবির ফোন রেখে সুপ্তিকে বলল, রেডি হয়ে নাও, সত্যি ওরা যাবে না? ও মা, কেন? আবির সুপ্তির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটু আগে আমরা যা যা করেছি ওরাও এখন তাই করছে বোধহয়। সুপ্তি লজ্জা পেল।
আবিরের হাতে চিমটি কেটে বলল, ধ্যাট অসভ্য। জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটনস্থল। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। এখানে তেমন থাকার ব্যবস্থা নেই, দিনে দিনেই ঘুরে আসতে হয়। তাই আবির আর দেরি করলো না, সুপ্তিকে নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আবির সাদা শার্ট পরেছে, শার্টের হাতা গোছানো, শার্টের বাম পাশের অংশ স্টাইল করে প্যান্টের ভেতর দিয়ে গুজে রেখেছে। চোখে কালো কালারের সানগ্লাস, দেখতে কি যে সুন্দর লাগছে। দীপ্তির সাদা সালোয়ার কামিজ গলায় পরল, গলায় সুন্দর করে লাল রঙা ওড়না পেঁচিয়ে নিল। স্মৃতিভর্তি সিঁদুর, লম্বা চুলগুলো আবিরের আবদারে ছেড়ে দিল। দুজনকে একসাথে দেখলে দু চোখ জুড়িয়ে যায়। সুপ্তি গাড়িতে উঠে বসলো, মনটা খুঁতখুত করতে লাগলো। বলল, ওদের ফোন দাও, দীপ্তিটা ঘুরতে খুব পছন্দ করে। তোমার কি মনে হয় ফোন দেইনি আসবে না সুপ্তি? সৌভিক বিকালে দীপ্তিকে নিয়ে চা বাগানের ওইদিকে ঘুরতে যাবে। ও, ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপাত, অরণ্য বেষ্টিত উঁচু উঁচু টিলা, সারি সারি পর্বতমালা, ঝুলন্ত ডাউকি সেতু, পিয়াই নদীর স্বচ্ছ নির্মাণ পানি, পাহাড়ের সঙ্গে লেগে থাকা বিশাল পাথরখণ্ড, নদীর পানিতে পড়ে থাকা পাথরের স্তূপ ওদের মনে ভাব আবেগের এক তরঙ্গ জোয়ার সৃষ্টি করে দিল। সুপ্তি মুগ্ধ হয়ে চারপাশে তাকালো, মুখে হাত চেপে ধরে বলল, এত সুন্দর, এত সুন্দর। সুপ্তির চোখের কোণে আনন্দশ্রু চিকচিক করে উঠল। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাফলং ভিন্ন ভিন্ন রূপে সাজে। শীত বর্ষার মৌসুমে জাফলং নিজ সৌন্দর্য ফুটে তোলে। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য ফুটে ওঠে বিভিন্ন মাত্রায়। এর জন্য ওরা এই সময়টা বেছে নিয়েছে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে উঠে স্বচ্ছ নির্মল। খাসিয়া পাহাড়ের সবুজাব চূড়ায় তুলার মতো থাকে মেঘরানির বিচরণ। সেই সঙ্গে কয়েক হাজার ফুট ওপর থেকে নেমে সফেদ স্বর্ণধরার দৃশ্য। সেই অমায়িক দৃশ্য দেখে সুপ্তির দুনয়ন জুড়িয়ে গেল। বর্ষায় মৌসুমি বায়ুপ্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর স্রোত বেড়ে যায়। নদী ফিরে পায় প্রাণ, হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। ওরা বড় বড় পাথর ডিঙিয়ে স্বচ্ছ জলে পা রাখল। আবির একটা পাথরের ওপরে বসে পড়ল। পকেট থেকে ফোন বের করে সুপ্তির বেশ কিছু ছবি তুলে দিল। তারপর নৌকা করে অনেকটা সময় ঘুরল। হাসি মজা খুনসুটিতে মেতে রইল অনেকক্ষণ। রিসর্টে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা লেগে গেল। গিয়ে শুনল দীপ্তিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ। সবই কাঁদো কাঁদো মুখে বার কয়েক সারা রিসর্ট চষে ফেলেছে। আফসোস কোথাও দীপ্তি নেই। সুপ্তি ধপ করে মেঝেতে বসে পড়ল। বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। চোখ দিয়ে টপটপিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। অচেনা জায়গা, তারপর কিছু মানুষই ভালো মতো চেনে না দীপ্তি। না বলে কয়ে হঠাৎ কোথায় হারিয়ে গেল মেয়েটা। মা, ও মা। বিধ্বস্ত দীপ্তিকে মেন দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সুবর্ণা রানীর বুকের রক্ত ছলকে উঠল। দীপ্তির ফর্সা মুখের দিকে তাকিয়ে ভয়ে আটকে উঠল। এ কি হাল হয়েছে মেয়েটার? ঠোঁট দুটো ফুলেও ঠোল হয়ে রক্ত জমাট বেঁধে আছে। মুখের বিভিন্ন অংশেও একই অবস্থা। রাস্তায় কোনো বিপদ হয়েছিল কি? দৌড়ে গিয়ে দীপ্তিকে বুকে টেনে নিল। মায়ের মন ঝরঝর করে কেঁদে দিল। দীপ্তির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মা তোর? শুনলাম তোকে নাকি গতকাল বিকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একবারও ভেবে দেখেছিস কথাটা শুনে আমার মনের অবস্থা কি হয়েছিল? দীপ্তি চোখ তুলে মায়ের মুখপানে তাকালো। মা বোধহয় প্রচুর কেঁদেছে, চোখ মুখ ফোলা, চোখের কোণেও শুকনো জলের রেখা চিকচিক করছে। দীপ্তি ক্লান্ত কণ্ঠে বলল, বলবো মা, সব বলবো। গতকাল থেকে আমি অভুক্ত, আমাকে আগে কিছু খেতে দাও, খিদে পেট জ্বলে যাচ্ছে গো মা। হ্যাঁ হ্যাঁ, যা হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। দীপ্তি খোঁড়াতে খোঁড়াতে নিজের ঘরে চলে গেল। স্নান করতে গিয়ে টের পেল কে যেন শরীরে লঙ্কা ঢেলে দিয়েছে। শরীরের কাটাছেঁড়া অঙ্গে জল পড়লেই অসহ্য ব্যথায় কুকড়ে ওঠে দীপ্তি। কাঁদতে কাঁদতে অনেক কষ্টে স্নান করলো মেয়েটা। দীপ্তির সবগুলো জামা টাইট বানানো, এত টাইট জামা পরতেও হাঁসফাঁস লাগে। সুপ্তির একটা পুরনো রংচটা ঢিলে ঢালা জামা পরলো দীপ্তি। এবার একটু আরাম লাগছে। স্নান সেরে মাথা মুছতে গিয়ে টের পেল চুলের গোড়ায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। দীপ্তি ডুকরে কেঁদে উঠল। চোখের জল মুছতে মুছতে দীপ্ত ঘরে আসতেই দেখল তার মা ভাতের থালা নিয়ে চেয়ারে বসে আছে। দীপ্তি আস্তে ধীরে মায়ের পাশে বসলো। মা ভাত মেখে নিজের হাতে খাইয়ে দিল। দীপ্তি গাপুস গুপুস খেলো।
মনে হয় কত শত যুগ অশুভ অভুক্ত ছিল মেয়েটা। সুবর্ণা রানীর এক হাত দিয়ে চোখের জল মুছে আরেক হাত দিয়ে মেয়েকে ভাত খাইয়ে দেয়। প্লেটের ভাত শেষ হলেই তো। আর একটু ভাত দেবো মা? দীপ্তি ধীর কণ্ঠে বলল। দাও মা। কয়েকগাল ভাত খেয়ে 2 গ্লাস জল পান করতেই পেট ভরে গেল দীপ্তির। মুখ সরিয়ে নিয়ে বলল, আর খেতে ইচ্ছে করছে না মা, পেট ভরে গেছে। আচ্ছা। মা ভাতের এঁটো প্লেট নিচে নামিয়ে রেখে হাত ধুয়ে দীপ্তির মুখোমুখি বসলো। বলল, এবার বল, কি হয়েছে তোর? কাউকে কিছু না বলে একা একা চলে এসেছিস কেন? জায়গাটা অচেনা, যদি তোর বড় কোনো বিপদ হতো। দীপ্তি বিষণ্ণ কণ্ঠে বলল, বিপদ নিয়েই তো এতদিন সংসার করেছি মা, নতুন করে আর কি বিপদ হবে? সুবর্ণা রানী চমকে উঠল, ভীত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এমন কথা বলছিস কেন? দীপ্তি হাসলো, মলিন হাসি, বলল, আজ সব কথা বলবো তোমাকে। এতদিন কথাগুলো মনের ভেতর চেপে রেখে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি মা। দীপ্তি ধীর পায়ে উঠে গিয়ে ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে এলো। তারপর গা থেকে একটানে কামিজটা খুলে ফেলল। সুবর্ণা রানী দীপ্তির কাণ্ড দেখে লজ্জায় অন্যদিকে তাকালো। দীপ্তির চোখের কোণে জল চিকচিক করছে। মলিন হেসে বলল, অন্যদিকে তাকিও না মা, আমার শরীরের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। সুবর্ণা রানী চোখ তুলে মেয়ের দিকে ভালো করে তাকিয়ে ভয়ে আটকে উঠল। মেয়েটার ফর্সা শরীরে এত আঁচল কামড়ের দাগ কেন? সারা শরীরে রক্ত জমাট বেঁধে আছে, এত ক্ষত। শরীরে সুই ফেলার 3 পরিমাণ জায়গা নেই। সুবর্ণা রানী মেয়েকে জড়িয়ে ধরে বুকে আঁচল চেপে ধরে শব্দ করে কেঁদে দিল। অস্পষ্ট স্বরে বলল, তোর এই অবস্থা কে করেছে? কেন মা, তোমাদের সুপাত্র জামাই ছাড়া আর কে করবে? তারা তোমার বড় মেয়েকে রিজেক্ট করে ছোট মেয়েকে বিয়ে করার আবদার রাখলো, আর তোমরাও নির্লজ্জের মতো 5 তলা বাড়ি, ছেলের দামি চাকরি দেখে লোভ সামলাতে পারলে না। ছেলের স্বভাব চরিত্র কেমন ভালো করে খোঁজ খবর না নিয়ে আমাকে বিয়ে দিয়ে দিলে। এখন কাঁদছো কেন মা? সুবর্ণা রানীর মুখটা শুকিয়ে পাংশুটে হয়ে গেল। বলল, ছি, সৌভিক এত খারাপ? ওর এত নোংরা মন মানসিকতা? তুমি এখন ছিছি করছো মা? বৌভাতের রাতে তোমাদের সুপাত্র জামাই কি করেছিল জানো? অতিরিক্ত উত্তেজনায় আমার ছিঁড়ে ফেলেছিল। বেশি না মা, মাত্র 4-5টা সেলাই লেগেছে আর 2 ব্যাগ রক্ত লেগেছে। 4 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম। ভয়ে সুবর্ণা রানীর গলা শুকিয়ে গেল। কি বলে মেয়ে? এও কি সম্ভব? দীপ্তি চোখের জল মুছে বলল, বিশ্বাস হচ্ছে না তাই না মা? দেখবে তুমি, এখনো সেলাইয়ের দাগগুলো স্পষ্ট বোঝা যায়। কিন্তু তুই আমাদের এসব কথা আগে কেন জানাসনি? আর আরও আগে কেন চলে আসলি না? কি করে আসতাম মা? আমি চলে এলে যে দিদির ভালো ঘরে বিয়ে হতো না। এমনিতেই আমার জন্য ওর বিয়ে ভেঙে গেছে। তুমি ওকে ভাইয়ের মেয়ে ভাবতে পারো, কিন্তু আমি তো ছোটবেলা থেকেই জানি ও আমার মায়ের পেটের আপন বোন। কখনো দিদিকে অন্য নজরে দেখিনি। সুবর্ণা রানীর এত রাগ হচ্ছে, কিন্তু রাগটা কার উপরে হচ্ছে সঠিক বুঝতে পারছে না। আহারে, তার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার এ কি হাল করেছে অমানুষটা। দীপ্তি বলল, মানুষটা তখন আমাকে পছন্দ করে বিয়ে করলো, এখন আবার বলে সে নাকি দিদিকে ভালোবাসে। দিদির ওপর প্রতিশোধ নিতে গতকাল আবারও আমার উপর অমানবিক অত্যাচার করেছে। এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো মা? তুমিই বলো। ঘৃণায় সুবর্ণা রানীর গা রিরি করলে উঠল। ছি, সুন্দর মুখের আড়ালে এত কুৎসিত ভয়ঙ্কর মন মানসিকতা লুকিয়ে আছে। সুবর্ণা রানী রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি ওদের নামে মামলা দেব। আমার মেয়েটার এ কি হাল করেছে, সবাইকে এর জবাব দিতেই হবে। কোনো দরকার নেই মা, শুধু শুধু দিদির সংসারে অশান্তি হবে। সুবর্ণা রানী রাগে ফোঁসফোঁস করছে। চোখের জল মুছে দীপ্তির শরীরে আলতো করে স্নেহের হাত বুলিয়ে দিল। বলল, হোক অশান্তি, তাতে আমার কি? স্বার্থপরের মতো কথা বলো না তো মা। দিদিকে জন্ম না দাও, সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছ তো। তাছাড়া ওই বাড়ির মানুষগুলো অসম্ভব ভালো। শুধু সবিকটাই অতিরিক্ত আদর পেয়ে পেয়ে বিগড়ে গেছে। আমি আর ওর সংসার করব না মা।
তুই কি সংসার করবি না? আমি তোকে ওই জানোয়ারের সংসার করতে দেব না। তবে সম্পর্ক চুকে বুকে যাওয়ার আগে সব হিসাব আমি কড়াই গন্ডাই বুঝে নেব। এত সহজে ওদের ছেড়ে দেব ভেবেছিস? সে তুমি নিও, তবে বেশি অশান্তি করার দরকার নেই। আমি এখন ঘুমাবো, লাইটটা অফ করে দিয়ে যেও। দীপ্তি ধীর পায়ে হেঁটে গিয়ে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। না চাইলেও মানুষটার হিংস্র মুখখানি বারবার চোখের পাতায় ভেসে উঠছে। আবির কি করবে বুঝতে পারছে না। এখানকার স্থানীয় লোক লাগিয়ে পুরো চা বাগান, দোকানপাট, রাস্তাঘাট চষে ফেলেছে। আফসোস কোথাও দীপ্তি নেই। এদিকে সৌভিক গো ধরে বসে আছে, দীপ্তিকে না নিয়ে কোথাও যাবে না। সৌভিককে কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা ভয়ানক। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। সৌভিক বইয়ের শোকে গতকাল থেকে কিচ্ছু দাঁতে কাটেনি। সুপ্তিও আদরের ছোট বোনকে হারিয়ে পাগল প্রায় অবস্থা, কিচ্ছু মুখে নেয়নি। ওদের রেখে আবিরেরও খাওয়ায় রুচি হলো না। এদিকে খিদেই পেট চুচু করছে। ফোন দিয়ে দীপ্তির মিসিং হওয়ার কথাটা সবাইকে জানিয়ে দিয়েছে আবির। সবাই খুব টেনশনে আছে। এদিকে কি একটা বাজে নিয়ম, 24 ঘন্টা না গেলে নাকি থানায় কেস করা হবে নেবে না। আবির মুখ খিচে বলল, বালের পুষ্প, বালের নিয়ম। সৌভিকের বুক পকেটে সেলফোনটা বেজে উঠল। ঘরের এক কোণে বিষণ্ণ হয়ে দাঁড়িয়েছিল সৌভিক। ফোনটা বেজে উঠে কেটে দিচ্ছে। রিসিভ করার কোনো তারা অনুভব করছে না। আবির বিরক্ত হয়ে বলল, এমনিতেই সারা রাত ঘুম হয়নি, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। ফোনটা ধর, না হয় অফ করে রাখ। বাল বাজতেছে কানের কাছে, অসহ্য। সৌভিক ফোনটা সুইচ অফ করতে গিয়ে দীপ্তির মায়ের নাম্বার দেখে ফোনটা কৌতূহলবশত রিসিভ করলো। হ্যালো। সৌভিক বলছো? হ্যাঁ। দীপ্তি আমার কাছে আছে। সৌভিক রেগে বলল, মেজাজ দেখিয়ে উঁচু কণ্ঠে বলল, মানে কি ফাজলামো পাইছে নাকি ও? আমাদের কাউকে কিছু না বলে দীপ্তি কোন সাহসে কার অনুমতি নিয়ে চলে গেছে? সুবর্ণরানী ঠান্ডা কণ্ঠে বলল। সেই কৈফিয়ত তো আমি তোমার মতো অমানুষকে দেব না। সৌভিক দমে গেল। দীপ্তি ওর মাকে সব সত্যি বলে দিয়েছে নাকি? সত্যি গতকাল একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তবে ফুলশয্যার রাতের মতো অতটাও তো বাড়াবাড়ি হয়নি। সেদিন তো কাউকে মুখ ফুটে কিচ্ছু বলেনি দীপ্তি, তাহলে আজ কেন বলল? মেয়েটাকে সৌভিক যতটা বোকা আর ভীতু ভাবত, মেয়েটা ততটাও ভীতু না, বেশ সাহস আছে। না হলে অতদূর একা একা যেতে পারত না। সুবর্ণরানী বলল, ফিরে আসো তোমরা। তোমার মা বাবাকেও খবর দিয়েছি, সবাই একসাথে বসবো। ফিরে তো আসবই, আর একসাথে বসবেন মানে কি? সুবর্ণরানী ঠান্ডা কণ্ঠে বলল, আমার মুখ ছুটিও না সৌভিক। আমার মেয়ে কোনো ফেলনা না যে তুমি দিনের পর দিন শারীরিক মানসিক অত্যাচার করবা। আর আমি টিপিক্যাল মায়েদের মতো উল্টো মেয়েকেই দোষ দেব আর বলবো, আর একটু ধৈর্য ধর মা, আর একটু মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। দিন পাল্টেছে সৌভিক, আমি এতটাও মহান মা নই। আমার মেয়েটার সুখ সবার আগে, পরে অন্য কিছু। তুমি কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলেছ? বলো, জবাব দাও। কি বলবে সৌভিক? এই প্রশ্নের আদৌ কোনো উত্তর হয় না বোধহয়। সুবর্ণরানী বলল, আমার মেয়ে অন্যায় করতো, বেয়াদবি করতো, মুখে মুখে তর্ক করতো, তুমি ওর গায়ে হাত তুলতা, আমি মেনে নিতাম। কিন্তু তুমি তো মেরেছ অন্য কারণে। দেখতে আসলে আমার বড় মেয়েকে, পছন্দ হলো তোমাদের মা ছেলের আমার ছোট মেয়েকে, পরে আবার তোমার আমার সেই বড় মেয়েকেই পছন্দ হলো কেন? তুমি তো গিরগিটির থেকেও দ্রুত রং পাল্টাও সৌভিক। তোমাকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। সৌভিক মনে মনে বলল, আপনি আমার কি ফালান আমিও দেখব। তবে মুখে কিছু বলার সাহস পেল না। সৌভিক এতটাই কথায় মত্ত ছিল, ফোন যে লাউডস্পিকারে দেওয়া আছে আর পেছনে যে আবির সুপ্তি দাঁড়িয়ে আছে সে খেয়ালই নেই। ওদের দিকে চোখ পড়তে চমকে উঠল সৌভিক। আবিরের চোখ দুটো অতিরিক্ত রাগে রক্তলাল হয়ে গেছে। সৌভিক হাসার চেষ্টা করলো। আবির তেড়ে গেল। সৌভিকের শার্টের কোনা চেপে ধরে চাপা কণ্ঠে বলল, গতকাল দীপ্তির সাথে কি করেছিস তুই? সত্যি করে বল। আর সুপ্তিকে পছন্দ করিস মানে কি? ছি ছি, তোকে আমার নিজের ভাই বলেও পরিচয় দিতে ঘৃণা লাগছে। বিয়ের রাতে দীপ্তিকে তুই শারীরিকভাবে জখম করে হাসপাতালে পাঠিয়েছিলি। আমরা কেউ তোকে কিছুই বলিনি, ভেবেছি নেশা করেছিস দেখে ভুলে হয়ে গেছে। আজ কিসের অজুহাত দিবি তুই বলতো? গতকাল তো আর নেশা করিসনি। তুই কবে এতটা সাইকো হয়ে গেলি সৌভিক? ছাড় ব্রো, আমাকে যেতে হবে। বাবা ইতোমধ্যে মেসেজে বলে দিয়েছে দীপ্তিকে ফিরিয়ে না আনলে আমাকে তেজ্যপুত্র করবে। আবির হেসে দিল।
ইচ্ছে করছে সৌভিককে মেরে মাথা ফাটিয়ে দিতে। অনেক কষ্টে রাগ সংবরণ করেছে। তাচ্ছিল্য করে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।